উপর জোর দিচ্ছেন তারা। যে ভিউটা একটা নেওয়া হয়েছে যে অ্যাপিয়ার করবেন না, দ্যাটস ওয়ান ভিউ। আর এখন আমি বলবো যা হয়ে গেছে হয়ে গেছে, এখনো উপায় আছে, স্টিল উই ক্যান ডু। কিছু কিছু কাজ এখনো করা যায়, কিন্তু সেটা আবারও ডিসিশন লাগবে। বিকজ আমরা আইনজীবীরা আমরা আমাদের তো লাইন্স লাগে, লাইন্স ছাড়া তো আমরা লড়তে পারি না। ওকে, সো উই ভেরি মাচ নিড আপনার ইনস্ট্রাকশন থাকলে এখনো চমক দেখানো সম্ভব। জুলাই আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের মামলার 3টি অভিযোগে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে 17 নভেম্বর রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও পেয়েছেন মৃত্যুদণ্ড। রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের সাজা দেওয়া হয়। যে 3টি অভিযোগে এই দণ্ড দেওয়া হয়েছে তার মধ্যে শেখ হাসিনার দেশ ছাড়ার প্রায় 5 ঘন্টা পর আশুলিয়ায় 6 জন নিহতের ঘটনাও রয়েছে। সুলতানা রহমান, বাংলা নিউজ নেটওয়ার্ক, নিউ ইয়র্ক। আসাদ নূর, পুরো রিপোর্ট একটু দীর্ঘ। এখানে একজন একটা মন্তব্য করেছেন যে এই ফোনালাপগুলোকে কেন কথিত ফোনালাপ বলছি আমি রিপোর্টের মধ্যে, একটু এই ব্যাখ্যাটা দেওয়া প্রয়োজন। এই কারণে এগুলো যে শেখ হাসিনার নিজের কণ্ঠস্বর সেটি প্রমাণিত নয়। 1 নাম্বার, আমি নিজে তাকে জিজ্ঞেস করেছি এই কণ্ঠগুলো আপনার কিনা। তিনি একটির ব্যাপারে মন্তব্য দিয়েছেন যে হাসানুল হক ইনুর সঙ্গে তার কোনো রকম কোনো কথা হয়নি। ঠিক আছে, আমি একটু আপনাদেরকে পড়েও শোনাতে চাই। তিনি যেটি বলেছেন যে হাসানুল হক ইনুর সঙ্গে ফোনে এ ধরনের কোনো কথাই হয়নি, এটি কি তৈরি কিনা যাচাই করা যায়। তিনি এটি যাচাই করতে চান। আপনি জানেন টেকনোলজি আছে, এই কণ্ঠস্বর এটি তার কিনা। স্পেশালি উনি হাসানুল হক ইনুর ব্যাপারে বলেছেন, এবং 36 সেনা নামানোর কথা তো তিনি কখনো মনেও আনেন নাই, বরং হেলিকপ্টার দিয়ে ছাত্রদের উপর থেকে পুলিশ ও অন্যান্য মানুষদেরকে উদ্ধার করতে বলা হয়েছে। এটি হচ্ছে তার মন্তব্য। সেই সঙ্গে আরেকটি মন্তব্য আমার মনে হয় এটি খুবই যুক্তিসঙ্গত। আমাদের দেশে লেথাল উইপন এই শব্দটা কিন্তু আমরা অফিসিয়ালি বলেন আনঅফিসিয়ালি বলেন আমরা কিন্তু ব্যবহার করি না। আমরা বলি কি বুলেট এন্ড রাবার বুলেট, তাতে আমরা বুঝি কোনটা লেথাল আর কোনটা লেথাল না, রাইট? বা গুলি করছো, গুলি শুনলেই বুঝি যে ওটা কি, ওটা মেরে ফেলার জন্য, রাইট। সো লেথাল উইপন শব্দটি তো কোনোদিনও ব্যবহারই করা হয় না, বুলেট ও রাবার বুলেট ব্যবহার করা হয়। এই দুটি রিমার্কস তিনি আমাকে দিয়েছেন, মানে শেখ হাসিনা আমাকে এই দুটি রিমার্কস দিয়েছেন। ফলে কিসের ভিত্তিতে তাকে, মানে পুরো ফোনালাপ তাদেরই ফোনালাপ, তারাই ফাঁস করেছে, তাতেও তো তাকে দোষী কোনোভাবে কি সাব্যস্ত করতে পেরেছেন? এই রিপোর্ট কি বলে আপনার? অনেক ধন্যবাদ সুলতান আপা। আমি আপনাকে একটা অনুরোধ করবো যে আপনার ভলিউম কম, যদি কোনোভাবে এটা বাড়ানো যায়, সেটিংসে এটা বাড়ানো যাবে। আচ্ছা, আমি প্রথমে দুঃখ প্রকাশ করতে চাই শেখ হাসিনার কাছে যে আমি তাকে নিজেও ভুল বুঝেছি। আমার মনে হচ্ছে যে তিনি এই হত্যাগুলো করেছেন, কিন্তু এই ফোন আলাপের পরে আপনার এই রিপোর্টটি মানে অসাধারণ একটা রিপোর্ট। সুলতান আপা, ব্যক্তিগতভাবে আমি আপনাকে আপা ডাকি কিভাবে জানি আপনি জানেন, তো আমি খুব প্রাউড ফিল করি যে আপনি এত চমৎকার একটা রিপোর্ট আমাদের দিয়েছেন, এবং এটা সবারই দেখা উচিত। আমার মনে হয় অডিয়েন্সরাও এটা শেয়ার করবেন আলাদা করে। এই রিপোর্টটা আপনার ইউটিউব চ্যানেলেই আছে, এবং আপনার টিমকে ধন্যবাদ যে এত ডিটেলে এই জিনিসগুলো তুলে ধরার জন্য। এবং শেখ হাসিনার যে লিথাল উইপেন ব্যবহার করা, এবং আমার কাছে এটা মনে হয়েছিল যে এটা কি 2013 সালের শাপলা ওই সময়, বাকি এটা অন্য কোনো সময়ের। কিন্তু এই কনভারসেশনগুলো থেকে স্পষ্ট হয় যে তিনি আসলে কাউকে মারতে চান না, এবং তাঁর ক্ষমতাচ্যুতি হওয়ার পরে উনি যে জঙ্গি শব্দটা ব্যবহার করেছেন, আমি আবার দুইটা জিনিসের সরি বলতে চাই। যে উনি যখন রাজাকারের বাচ্চা বলেছিলেন, আমি এটা ভুল বুঝেছিলাম। আমার মনে হচ্ছে ইন জেনারেল উনি রাজাকারের বাচ্চা বলছেন, কিন্তু এখন আমার কেন সবার কাছে স্পষ্ট যে রাজাকারের বাচ্চা যে আসলে কি এবং তারা কি করছে। আজকে এই মুহূর্তে আমার দেশে বাউলরা নির্যাতনের শিকার হচ্ছে। আপনি দেখেছেন যে কয়দিন আগে ইসকনকে কেন্দ্র করে, মানে মুখে সন্ত্রাসী বলে তো আর পারছে না, তাই একটা লোক, একটা খতিব, একটা কেন্দ্রীয় মসজিদের খতিব, সে নিজে বলাৎকার করেছে।
মানে বলছে যে আমি বলাৎকারের শিকার হয়েছি, অর্থাৎ সে যে শিকল বেঁধেছে, চিত হয়ে পড়েছিল, সব তার নাটক, তার বলাৎকারটাও তার নাটক। তো এমনও মানে নোংরামি করেছে কি একটা একটা গোষ্ঠীকে সে ইয়ে করবে। মানে ওই লোকটা কিন্তু পরিচিত ছিল, ওই খতিব ইসকন বিরোধী বক্তা হিসেবে। আপনারা জানেন যে যৌন বিষয়ক বক্তা আছে, সঙ্গীত বিষয়ক বক্তা আছে, নারী বিষয়ক বক্তা আছে, অনেক বক্তা আছে। বিজ্ঞানী কাজী ইব্রাহিম একজন, সে হচ্ছে ইসলাম মানে বিজ্ঞানী বক্তা, অ্যান্টারকটিক হিসাবে খ্যাত, করোনা হিসাবে খ্যাত। তো এরকম অনেক বক্তা আছে। তো এই খতিব মহিবুল সে ছিল ইসকন বিরোধী বক্তা হিসাবে। আমি ছোটবেলায় আমি মাদ্রাসায় পড়েছি, তো দেখতাম যে ওয়াজে গেলে যে যুক্তিবাদী এরকম এরকম নামের সাথে বিশেষণ ছিল, সাইদিরও বিশেষণ ছিল। তো এইরকম ব্যক্তিরা এই চক্রান্তর চেষ্টা করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে শেখ হাসিনার ব্যাপারে মানে এই বক্তাদের কথা কেন বললাম, যে এইভাবে গুজব ছড়ানো হয়, কোনো একটা তত্ত্ব তৈরি করা হয়, এটা ফেব্রিকেটেড কিন্তু তৈরি করা হয় এবং মানুষ সেটা বিশ্বাস করে। আমি বিভ্রান্ত হয়েছিলাম, এই জন্য দুঃখিত। শেখ হাসিনা ওই রাজাকার উই দে, আমি ভাবছি উনি প্রধানমন্ত্রী, উনি কেন উই দে করছে, আমি তুমি আমরা এরকম কেন করছেন? ওনার কাছে রাজাকারের বাচ্চাও তো যা মুক্তিযোদ্ধার সন্তানতা। কিন্তু এখন বুঝতে পারতেছি আসলে এটা রাজাকারদেরই চক্রান্ত ছিল। এবং উনি আমার আরেকটা ফান্ডামেন্টাল জায়গায় ইয়ে ছিল যে উনি এই খুনগুলা করছেন। তো ওনার এই ভয়েস ক্লিপে সেটা স্পষ্ট, যারা দেখছেন তাদের কাছে স্পষ্ট। যদি স্পষ্ট এরপরে স্পষ্ট না হয় আমার আর কিছু বলার নাই। এবং তৃতীয়ত একটা বিষয় না উল্লেখ করলেই নয়, যে দেখেন আমাদের এই সমাজের বাস্তবতা কি হয়, যে একটা সরকার ক্ষমতায় থাকলে আমরা চাই কি, যে আমি একটা ভোট দিলাম রহিমউদ্দিনকে, রহিমউদ্দিন এমপি হইলে রহিমউদ্দিন আমার ঘর পর্যন্ত পিচ ঢালাই করে রাস্তা বানিয়ে দেবে, নইলে রহিমউদ্দিন খারাপ। আমরা বাংলাদেশিরা যত বেশি মানুষকে আপন করি, আবার তত বেশি ইয়েও করি, মানে নিজের পয়সা খরচা করে হলেও অন্যের ক্ষতি করি। তো শেখ হাসিনার ব্যাপারে যেহেতু তিনি দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, আমাদের সবারই নাবিশ্বাস উঠেছিল। এবং আরেকটা জিনিস না উল্লেখ করলেই নয়, এই যে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন, আল জাজিরার সেই রিপোর্ট, আমি সামহাও এটার সাথে কানেক্টেড না থাকলেও আমি এটা বিহাইন্ড দ্য সিন আমি দেখছি, মানে কেমনে কি হইতেছে। এবং প্রথিতযশা একজন সাংবাদিক আছেন, নাম না বলি, এবং তার একটা ঘেটু, ওই শব্দ ব্যবহার না করি, আরেকটা লোক ছিল যে অনেক খ্যাতি পাইছে, হুইসেল ব্লোয়ার, এখন সে নিজেকে সাংবাদিক বলে। হ্যাঁ, সে ছিল আসলে দালাল, স্পাই, পুলিশের ভাষায় যেটা বলে ফর্মা, মানে ইনফরমেশন যে দেয়, মানে এটা বাংলাদেশের ভাষায় পুলিশে বলে ফর্মা, মানে ইনফরমেশন দেয়। এ ছিল জেনারেল আজিজের সাথে তার ওই যে ইসরায়েলের কাছ থেকে উইপেন কেনা, উইপেন মিনস হচ্ছে ডিজিটাল উইপেন, এই যে ধরেন সার্ভিলেন্স টুল, এগুলো সব দেশেই আছে। তো সেই ঘটনার সাথে কে কিভাবে করতেছে, ফাংশন করতেছে, এটা আমি জানতাম। কারণ সাইমনটেনিয়াসলি ওই সময় আমিও কোন একটা জায়গা থেকে, মানে এই যে আপনার এই ফোন কলে আছে হাসান মাহমুদ, তার কাছ থেকে মারাত্মকভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। তো বন্ধুর বন্ধু, শত্রু 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 বন্ধু, এরকম যেটা হয়, ওই সাংবাদিকের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। তারপরে আমি যখন দেখলাম যে আচ্ছা উনি এইটা অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন আপলোডের পরে ওই ছেলেটার, ওই যে ইনফর্মার, ওর আচরণ দেখে আমি অবাক হয়েছি এবং তাকে আমি কোয়েশ্চেন করছি যে আপনি কি বেশিরভাগ সময় ড্রাঙ্ক থাকেন, মানে এগুলো কেন করেন? সে আমার ব্লক টলক করে গালাগালি করছে। তারপরে মেইন যে লোকটা, আপনি জানবেন আমি নাম নিচ্ছি না সঙ্গত কারণে, কারণ আমি তার কাছে অনেক কিছুতে কৃতজ্ঞ। তো সেই ব্যক্তি যখন আয়না ঘর নিয়ে নাটকটা সাজাইলেন, আমি তারে ব্যক্তিগতভাবে বলছি যে আপনি সঠিক লোক না, আমি আপনার প্রতি যা মুগ্ধ ছিলাম এটা আসলে ঠিক করেন আপনি। আমি নিজে 3 দিন ঘুমছিলাম, মাত্র 3 দিন, আমার কোনো অপমান করা হয় নাই, গায়ে হাত তোলা হয় নাই। তাও গুম জিনিসটা কি আমি জানি, কোথায় কোথায় নেয়, কেমনে নেয় আমি জানি। আয়নাঘর যেটা দেখাইছেন এটা ফেব্রিকেটেড, আপনি অর্কেস্ট্রেটেড, এটা কেন করছেন? এবং ওই যে কি যেন কি ব্যারিস্টার কি একটা নাম, ওই যে একজন ব্রিটিশ বা আমেরিকান নারীকে জড়াইয়ে ধরলো, আয়মান না আরমান সামথিং, এবং ওই যে গামছা বাবার কথা তো আপনারা জানেন, রাজাকারের বাচ্চা। তো তাদের এগুলো থেকে আমি স্পষ্ট হই না, আমি জানি যে ওই লোকটা কেমনে কাজ করে। আমি অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন, ওই যে আল জাজিরার রিপোর্টটার সাথে আমি যুক্ত, মানে অফিসিয়ালি যুক্ত না, কিন্তু আমি জানি এটা কেমনে হাঁটতেছে। তো আমি তার হাঁটার জানি। আমার খুব মানে নিজের মধ্যে অপমান বোধ হয়েছে যে আমি এই গুম নিয়ে শেখ হাসিনার কত দায় করছি। হ্যাঁ, হয়তো ওনার সময় কি হয়েছে আমি জানি না, কিন্তু এই জায়গাগুলো আমার ক্লিয়ার করা হচ্ছে। আমি মানুষ হিসেবে ক্ষমা চাই, যেটা আমি ভুল হয়েছে। এবার শেখ হাসিনার যে ভূমিকা, আমরা গত প্রায় দেড় বছরে এটা স্পষ্ট হয়েছি শেখ হাসিনা কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিলেন। আমি আওয়ামী লীগ করি না, আপনি জানেন না ব্যক্তিগতভাবে, তো আমি কোনোদিন করবো না, কোনোদিন রাজনীতিতে যাব না, কিন্তু আমি জানি শেখ হাসিনা আমাদের মতো বদমাইশদের কেমনে সামলাইছেন।
আমাদের মতো মানে কি বাংলাদেশের নাগরিক আমরা বেশিরভাগ হচ্ছে বদমাইশ, অসভ্য, বর্বর, স্বার্থপর, ছোট লোক। আমি অনেক কথা বলতে পারি। সেফাতুল্লাহর কথা শুনে আমার প্রথমে, আমি যখন জেলে ছিলাম, জেল থেকে বাইরে দেখি যে গালাগালি করতেছে বাঙালি নিয়ে, প্রথমে খারাপ লাগছে, এখন দেখি যে সে প্রত্যেকটা কথা ঠিক বলছে। মানে প্রত্যেকটা কথা উনি, বেশিরভাগ কথাই ঠিক বলছেন উনি। দেখেন, এগুলো বোঝার জন্য তো খুব বেশি দূরে যেতে হবে না। 2013 সালে যে গণজাগরণ আমাদের গর্ব, আমরা সেই আদালত, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটা ট্রান্সপারেন্ট ছিল। শাহবাগীরা কখনো মব করে নাই, এর অনেক প্রমাণ। এগুলো অনেকবার বলা হয়েছে, তাও বলি যে আমাদের 100 মিটারের মধ্যে গোলাম আজম ছিল, আমরা তারে মারতে যাই নাই। পারলে মানে ওখানে তারে মাইরা কেন, তার আঙ্গুল এক একজন যদি শাহবাগীরা ঘরে কাচের মধ্যে রাইখে দিত, এই রাজাকারের আঙ্গুল, কারো কিছু করার ছিল না। ওইখানে এত উপস্থিতি ছিল, আমরা করি না এটা। আমরা বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করি নাই। সেই আদালতে আজকে যে বিচারের, এই যে আমিরের দেখাইলেন, আমি হাইসা দিছি এটা দেখার পরে, যে কত বড়। আরে এরা তো আসলে চক্রান্তও করতে পারে না। আওয়ামী লীগ যদি চক্রান্ত করেও তাদের মধ্যে আর্ট আছে। এরা তো চক্রান্তও করতে পারে না। তুই হাসিয়ে দিতেছিস, তোর এখানে আনছে, তুই এখানে নাটক করবি, তুই এখানে হাসতেছিস কেন? তো এগুলো থেকে মানুষের কাছে স্পষ্ট যে আদালত কি, রায় কি, শেখ হাসিনা কি বলছে, কিভাবে করছে। এবং সর্বশেষ একটা বিষয় আমি বলতে চাই যে দেখেন, আমাদের বাংলাদেশের মানুষের অনেক সমস্যা আছে, কিন্তু তারা কিন্তু বোকা না। বোকা নাই, এটা প্রাকৃতিক কারণে যে তারা এত 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 ধরনের বাটপাট ডিল করছে যে তাদের সামনে নতুন বাটপার আসলে সে সহজেই বুঝতে পারে। এটা ইন্ডিয়ানরা, পাকিস্তানিরা, আমি জানি না পাকিস্তানের ব্যাপারে, অন্য কোনো দেশের বোঝা কঠিন। আপনি আমেরিকায় আছেন, বুঝতেই পারেন যে মানুষ কতটা সরল। আমরা এগুলোর মধ্যে জন্মাইছি। তো ইউনুস, হাফ নোবেল, ও আইসা আমাদের যে নাটকগুলো দেখাচ্ছে, এগুলো মানুষ বুঝছে, এবং যে বুঝছে তার প্রমাণ কি? আপনি বলবেন যে মানুষ বুঝছে কেমনে? আমি নিজে সরি ফিল করছি, এটা আমি একজন বাংলাদেশের সাধারণ একজন নাগরিক। এবং দেখেন, আপনি 13 নভেম্বরের লকডাউন কর্মসূচি, মানে কিছু না করে এত সমর্থন, মানে আমার মনে হয় এখানেও প্রমাণিত। এবং সামনে আওয়ামী লীগ, একটু বলতে চাই দর্শকদের যে আওয়ামী লীগ যদি ফেরে, মানে যদি ফেরে না, অবশ্যই আওয়ামী লীগ ফিরবে। এবং এই যে রাজাকার এবং তাদের দোসররা যা কিছু দেখাইছে, এটার পাল্টা প্রতিক্রিয়া কি হবে আমি এটা ভাবতেও চাই না। এটা খুব প্যাথেটিক। জি জি। আপা। আসাদ নূর, আমি একটু এই রিপোর্টটা করতে গিয়ে ডেফিনেটলি আমার টিমে যারা কাজ করেন প্রত্যেকের প্রতি আমি অনেক গ্রেটফুল। তারা ছাড়া তো এটি হতো না। কিন্তু এটি করতে গিয়ে না, আমার না শেখ হাসিনার জন্য অনেক বেশি মায়া লেগেছে। হ্যাঁ, মায়াটা কেমন লেগেছে জানেন? যে তিনি ধরেন বঙ্গবন্ধু যদি আমাদের এই দেশ স্বাধীন করে দেন। আমার সাউন্ড কি শুনতে পাচ্ছেন? আগে বলুন তো এখন। হ্যাঁ, একটু একটু কম, বাট হ্যাঁ শুনতে পাচ্ছি। এখন কম। আপনি ওই কম? অটো গেইন এটা যদি বন্ধ করে দিতেন আর কি। ওইটা কিভাবে করে আরেকদিন আপনার কাছ থেকে শিখতে হবে তাহলে। সেটিংসে ঢুকে অডিও, তারপরে হচ্ছে যে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট মাইক ভলিউম, ওটা থাক, ওইটা আপনি। আমরা আরেকদিন করবো। কিন্তু এখন এইবার ঠিক হয়েছে, শোনা যাচ্ছে? এবার ঠিক এবার হয়েছে। ঠিক আছে? ওকে। হ্যাঁ, মনে হচ্ছে। তো আমার না শেখ হাসিনার জন্য অনেক বেশি মায়া লেগেছে যে ধরেন বঙ্গবন্ধু যদি মানে কি বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছেন, তিনি দেশটা গড়ে যেতে পারেননি, রাইট? দেশটা যেভাবে তিনি গড়তে চেয়েছিলেন বাকশালের মাধ্যমে, সেটি তিনি পারেননি। কিন্তু হুম, শেখ হাসিনা এই দেশের জন্য তিনি বাংলাদেশকে একটা মানে উন্নয়নশীল দেশে নিয়ে গেছেন। আহ, আমাদের বাংলাদেশের যত উন্নয়ন গত 15 বছরে হয়েছে, সেটি বলার অপেক্ষাই রাখে না। যদিও আমি মনে করি না শুধু উন্নয়নই একটি দেশের গণতন্ত্রের সবকিছু, কিন্তু উন্নয়ন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীতে হুম, যেই দেশগুলো উন্নয়ন করেছে, প্রথমে কিন্তু তাদের গণতন্ত্র ছিল না। কোন দেশের আপনি দেখবেন না। ধরেন আমাদের প্রতিবেশী দেশ মালয়েশিয়াতে মাহাথির মোহাম্মদ প্রায় 25 বছর ক্ষমতায় ছিলেন। তিনি একজন অটোক্রেটিক ছিলেন। শেখ হাসিনা হুম, কোনো অবস্থাতেই ফ্যাসিস্ট ছিলেন না। তিনি ছিলেন একজন অটোক্রেটিক, মানে কর্তৃত্ববাদী সরকার। এ ব্যাপারে কোনো হুম, সন্দেহ নেই। হয়তো তিনি মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী ভোট মানে নির্বাচনের ব্যবস্থা করেন নাই, কিন্তু তিনি দেশের জন্য যেই পরিশ্রমটি করেছেন, আহ এই রিপোর্টটি বানাতে গিয়ে আমার খুব মায়া লেগেছে এই কারণে যে দেখুন, তিনি আজকে শত্রু হয়েছেন কাদের জন্য? আমাদের জন্য। আমরা কারা? আমরা হচ্ছে সেই মানুষরা যারা আমরা রাজাকারদের বিচার চেয়েছি, যারা আমার দেশের 30 লাখ শহীদকে হত্যা করেছে, যারা আমার দেশের 2-4 লাখ নারীকে নির্যাতন করেছে,
এবং যারা মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে তাদের আমরা বিচার চেয়েছি। আমাদের বিচার, এবং এটি তার রাজনৈতিক অঙ্গীকার ছিল, এটি কিন্তু 2008-এ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল। মানুষ তাকে সেই বিচার করার জন্য ম্যান্ডেট দিয়েছেন। তিনি 2/3 ভোটে নির্বাচিত হয়েছেন, সরকার গঠন করেছেন। তার মানে তিনি, মানুষ তাকে, যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য মানুষ তাকে ম্যান্ডেট দিয়েছেন। এখন এই মানুষের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তাকে আজকে ফাঁসির আদেশ পাইতে হয়, মানে এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে। এবং তার এই রিপোর্টটি তৈরি করতে গিয়ে দেখলাম তিনি তো কোথাও গুলি করার নির্দেশ তো দূরের কথা, তিনি খুব হতাশ হয়ে পড়ছিলেন যে যেভাবে করে জঙ্গিরা মানুষ মারছে তিনি কিভাবে এই ছাত্রদেরকে বাঁচাবেন, তিনি সেই জন্য বিচলিত ছিলেন। তিনি সেই বাঁচানোর, দেখুন আমরা তো এখন সবাই জানি যে 7.62 ব্যবহার করা হয়েছে, স্নাইপার ব্যবহার করা হয়েছে, তাই না, ওই হত্যাকাণ্ড করার জন্য। এবং সব শেষ যদি একটা আপনি বেনিফিট অফ ডাউট দেন যে এই সরকার পতনে বেনিফিশিয়ারি কে, লাশ পড়লে কি ওই আওয়ামী লীগ সরকারের কোন রকম কোনো লাভ ছিল? না, বরং তার লস ছিল। সেটা কি শেখ হাসিনা জানেন না? নিশ্চয়ই তিনি জানেন। তাহলে লাশ যারা ফেলেছে তারাই আসলে বেনিফিশিয়ারি হয়েছে। আপনি ভেবে দেখুন, কারণ লাশ ফেলে আওয়ামী লীগের কোনো লাভ ছিল না। আমরা যতই দিন যাচ্ছে আরো অনেক বেশি কিছু উন্মোচন করতে পারবো আমার ধারণা, কারণ সময় একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এইখানে। ধরেন আপনি যত দিন যাবে অনেক বেশি বিষয় উন্মোচিত হবে। আজকে দেখেন যারা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে, এটি কি আর বলার অপেক্ষা রাখে কারা পেছন থেকে এই গুলিগুলি চালিয়েছিল? অপেক্ষা রাখে কিনা? আপনার কাছে কি মনে হয়? দেখেন আপা, এখানে কয়েকটা জিনিস স্পষ্ট। শেখ হাসিনার সময়কালটা একটু দীর্ঘ ছিল এবং আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ তো নারী বিদ্বেষী। তো তার ব্যাপারে যত না বিদ্বেষ, দুটো কারণে। বঙ্গবন্ধু, আপনি এই যে ফাঁসির কথা বলেন, আমি এটা হাসছিলাম তখন, মানে বঙ্গবন্ধুর বিরুদ্ধে ফাঁসির বঙ্গবন্ধু ইয়ে হয়েছিল। তো হ্যাঁ, মানে ষড়যন্ত্র মামলায় আমি ছোটবেলায় শুনছি, আমি যখন ছাত্রলীগ, আচ্ছা আমি ছাত্র, আচ্ছা, আমি 2007-8-এর দিকে 7 থেকে 9 পর্যন্ত সিলেট পলিটেকনিক এবং সরকারি কলেজ এর আগে ছাত্রলীগ আমি করছি এবং এটা নিয়ে আমি গিল্ট ফিল করতাম, আমি এখন প্রাউড করি। মানে এটা আমার ঠিক ছিল। এনিওয়ে, যদিও রাজনীতিতে যেটা হয় বাংলাদেশের যে চৌর্যবৃত্তি, চাঁদাবাজি, মাস্তানি, হ্যাঁ আমার এই মাস্তানিটা পছন্দ না। তো দেখেন আপা, আমি বঙ্গবন্ধুর ব্যাপারে শুনতাম তখন যখন, যেহেতু ছাত্রলীগ করতাম এবং আমার ওই ঘরের মধ্যে ছাত্রলীগের পোস্টার থাকতো, তো আমি প্রাইভেট হোস্টেলে থাকতাম, তো অনেকে পছন্দ করতো না, বিএনপি পন্থী বা জামাত। আমি তাদের তর্ক বিতর্কে একটা জিনিস শুনতাম যে বঙ্গবন্ধু বাকশাল, এটা নিয়ে আমার খোঁটা দিত। তো আমি তখন বুঝতাম না, সিনিয়রদের জিজ্ঞেস করতাম, তারা বলতো বাকশাল ভালো ছিল না, তখন এটা লুকাইতাম। তো এখন আমরা বুঝি যে বাকশাল কতটা দরকারি ছিল, বাকশাল কতটা পড়াশোনা করার পরে মানে বুঝতে পারি যে এটা কতটা দরকার ছিল। সো বঙ্গবন্ধুর ব্যাপারে ফাঁসির রায় হয়েছিল শুনছি, বঙ্গবন্ধু হত্যার পরে মিষ্টি বিতরণ করছে এটা শুনছি। শেখ হাসিনা রায় হইল ফাঁসির, মিষ্টি বিতরণ কই? মানে এখন তো ইন্টারনেট, আমি বাংলাদেশে নাই কিন্তু আপনি জানি এখানে কি হয়েছে, ওই যে রাজাকারের গোষ্ঠী ওরা তো মিষ্টি বিতরণ করেছে। আরে ভাই, একটা লোক, আপনার তো নিজ মজুমদারই বললো, সে সারাদিন মানে একটা লোক পেঁপে, নুন দিয়ে পেঁপে খায়, মানে এই টাইপের লোক তো খাবেই মিষ্টি, মানে ওয়েল। কিন্তু আমরা ম্যাসিভ যেটা শুনছি বঙ্গবন্ধুর ক্ষেত্রে, আমরা শুনছি বামপন্থীরা ট্যাঙ্কের উপরে দাঁড়ায় নাচছে, শুনছি, কিন্তু এগুলো কিন্তু আসাদ নূর, ঘটনাটা কি হয়েছে ঠিক বাংলাদেশে এখন যা ঘটছে সেই রকমই ঘটনাগুলি ঘটেছে। এখন আমরা তাৎক্ষণিকভাবে দেখতে পাচ্ছি, তখন আমরা তাৎক্ষণিকভাবে দেখতে পাই না। ইন্টারনেট তারপরে বঙ্গবন্ধুকে হত্যার পরে ঘরে ঘরে কান্নার রোল ছিল, ঘরে ঘরে মানুষ স্তম্ভিত হয়ে গেছিল যে সে কি করবে। মানুষের মানে সত্যি সত্যি মানুষ একদম বাকরুদ্ধ, দিক বিদিক জ্ঞানহারা হয়ে গিয়েছিল এবং ঘরে ঘরে মানুষ কেঁদেছে বঙ্গবন্ধুর জন্য। আমি একদম একটা ছোট্ট কথা বলি, আমি যখন কলকাতায় জেলে ছিলাম, জেলখানায় একটা লোক ছিলেন, উনি শিক্ষক, তো কোনো একটা কারণে উনি জেলে ঢুকে গেছেন, কয়েকদিন পরে বেরিয়ে গেছিলেন।
উনি আমাকে বলছিলেন যে যখন বাংলাদেশ শুনেছে, বাংলাদেশ শুনলে অনেকেই ঘৃণা করে। তো সেই ভদ্রলোক আমাকে বলছিল, "তুমি বাংলাদেশের" হাত ধরলেন। মানে হাত ধরে বললেন যে, "এসো বসো।" একটা বকুল গাছের নিচে বসা ছিল, আমার মনে আছে ওই স্মৃতিটা। আম সরি, এটা খুবই ইমোশনাল। আর আচ্ছা, উনি আমাকে বঙ্গবন্ধুর কথা বলছিলেন যে, মুজিব ভাই যখন ডাক দিছে আমার মানে এইভাবে, মানে দিছে এইভাবে বলেন নাই, যে আমার আমার মানে আমি দেখছি তার হাতের মধ্যে তার লোম দাঁড়ায় গেছে হাতের। তো তো বলছে আমার গায়ে কাটা দেয় এখনো বঙ্গবন্ধুর, মানে মুজিব ভাই। আমি বললাম, ভাই কেন বলছেন? মানে কলকাতার, বুঝতে পারছেন যে শব্দগত পার্থক্য থাকে, যে দাদা ভাই মানে। বলছে যে আমরা এরকম নেতা, মানে উনি যখন স্বাধীনতার ঘোষণা দেন, তারপরে শরণার্থীরা আসে, তখন আমি স্টুডেন্ট, আমরা আমাদের স্কুলে অর্থ তুলে তুলে বাড়ি বাড়ি গেছি, আমি ভিক্ষা করছি, ভিক্ষা করে আমি শরণার্থীদের জন্য খাবার নিয়ে আসছি। এবং আমি সে প্রাউড ফিল করছি, আমি যদি বাংলাদেশে যাইতে পারতাম আমি মুক্তিযুদ্ধ করতাম। আমি ক্যাম্পে গেছিলাম একটা জায়গায়, যে বাংলাদেশের আসছে এখানে ট্রেনিং নিতে। তো সেখানে যে সে নাকি অ্যাপ্রোচ করছিল যে আমারে মুক্তিযোদ্ধা হিসেবে পাঠাও, তো ভারতীয় নাগরিক তারে পাঠায় নাই, তারে ইয়ে করে দিছে। তো তার, এটা তো সত্য। দেখেন, আমাদের একজন শেখ মুজিব, যার কথা শুনে 2019 সালে আমি জেলের মধ্যে একটা লোককে দেখছি যার হাতে মানে লোম, এটা মানে ফেক কিছু না, মানে তার মধ্যে ওই মুজিব ছিলেন ওইটা। আমাদের বাংলাদেশে মুজিব ছিলেন, মুজিব একজন ছিলেন, শেখ মুজিব, মুজিব ভাই। বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু অনেক দূরের শব্দ, মুজিব ভাই। তো সেই লোকটা কতটা মানুষকে কাঁদাতে পারেন সেটা আমি অনুভব করি। আমি নবীন, 1991 সালে আমার জন্ম। তো সেই হিসাবে এখনো আমার মানে উনি যে একজন হিরো। তো মিষ্টি বিতরণ তো দূরের কথা, শেখ হাসিনাকে আমি ফ্যাসিস্ট বলেছি কয়েকবার। শেখ হাসিনা পতনের পরে আমি উল্লাস করিনি, আমি লালবদর ছিলাম না কোনো কালেই। মানে লালবদর যেটা বোঝায় আর কি। এর কারণ কি? কারণ এটা আমার আমার বোধ, আমি শেখ হাসিনা বিরোধী, কারণ আমি ভিকটিম ছিলাম তার সময়। মানে ভিকটিম থাকার কারণে না, আমি তার একটা ছবি আঁকছিলাম এই কারণে, মানে বঙ্গবন্ধুর একটা ছবি আঁকার কারণে ডিজিএফ আমাকে ধরে নিয়ে ওইখানে চার্জ করছিল যে আমি যদি এটা আপলোড করি তাহলে আওয়ামী লীগাররা নাস্তিক হয়ে যাবে। এখন যেরকম আপনাকে অনেকে হিন্দু বলবে, নাস্তিক বলবে, আওয়ামী লীগার বলবে, আমাকেও বলে, আই ডোন্ট কেয়ার। তো এইটা তারা ডিজিএফআই মনে করতো। শেখ হাসিনা কোন লুপের মধ্যে পড়ছিল এটা একটা উদাহরণ। আমি তখন খুব অপমানের সুরে মানে বললাম যে সরি, আমি জেলের মধ্যে আঁকছি কলম, একটা বল পয়েন্ট পেন দিয়া। কারণ বল পয়েন্ট পেনটা কি হয়, ইরেজ করা যায় না, ইরেজারে মানে পেন্সিলে ইরেজ করা যায়, বা অন্য রং দিয়ে হয়তো ইরেজ করা যায়, অন্য একটা রং বসে। জেলখানায় তো কাগজই পাওয়া যায় না, কলম দূরের কথা। কলম কেনার জন্য আমার পারমিশন নিতে হয়েছিল। তো সেইখানে আমি এত কষ্ট করে আঁকছি, বাজে হয়েছে, ক্ষমা চাইছি। উনি বলছে না বাজে হয় না, ভালো হয়েছে, কিন্তু আপনি এটা আপলোড করলে আওয়ামী লীগের ক্ষতি হবে। অথচ তখন আমার ফলোয়ার আপা 200-300। আমি সিরিয়াসলি বলতেছি, আমার তখন 200-300 মানুষও চেনে না। আওয়ামী লীগ সেটাকেও, মানে আওয়ামী লীগ মিনস আওয়ামী লীগের যারা এই যে আপনি ডিজিএফআই বলেন, এই যে আমলাতন্ত্রের মধ্যে ঢুকে গেছে আওয়ামী লীগ, এটা আমি 2018 সালের কথা বলতেছি। 18 সেপ্টেম্বরের অগস্ট সেপ্টেম্বরের 12 তারিখে আমাকে 11 তারিখে উঠে নিছে, 13 তারিখের কথা বলছি। তো পরে মিথ্যা মামলায় আবার জেলে গেলাম। আপা, আমার মনে হয় শেখ হাসিনার আশেপাশে এমন অথর্ব স্টুপিড লোকজন ছিল, যে কারণে উনি বিভ্রান্ত হয়েছেন। এবং আমার ওনার প্রতি আগেও যেদিন ওনার অন্তর্বাস, ওনার না হোক ওনার বাড়ির অন্তর্বাস উল্লাস করতেছিল, তখন আমি ওনার মধ্যে আমার মাতৃসুলভ ইয়ে পাইছি, যে আমার কাছে মনে হয়েছে উনি আমার মা। একজন নারীর এইভাবে, আমরা বাংলাদেশের এতটা অসভ্য যে একজন নারীর প্রাইভেট গার্মেন্ট এইভাবে নিয়ে উল্লাস করতে পারে, এটা এটা আমি দেখছি আমাদের মধ্যে অনেক সময় অসভ্য লোকজন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ওই যে হয় না যে ব্যক্তিগত ইয়ে করে দেওয়া। আচ্ছা, তো শেখ হাসিনা এখন ধরেন আমরা দেখছি যে জেরাই খান পান্না, তাকে নিয়োগ দেওয়া হয়েছে এই ট্রাইব্যুনালে। হ্যাঁ, কি মনে হয়? আমি কালকে তার সাক্ষাৎকার একটা নিয়েছিলাম। আমি যে প্রশ্নগুলি করেছি উনি খুব একটা উত্তর বরং উনি একটু তাড়াতাড়ি করেই চলে গেছেন আর কি। হ্যাঁ, আপনার কাছে কি মনে হয় যে এটি আই ডোন্ট ট্রাস্ট হিম। আমি মুক্তিযোদ্ধা হিসেবে ওনাকে মানে সম্মান করি, শ্রদ্ধা আমার ওনার প্রতি আছে। কিন্তু আমার মনে আছে তিনি মঞ্চ 71-এর নামে যে ডেকেছিলেন কয়েকজনকে, তার মধ্যে সেখানে লতিফ সিদ্দিকী গিয়ে উনি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, জেলে ছিলেন, মুক্তি পেয়েছেন। এবং সেখানে পান্না সাংবাদিক, আমাদের প্রিয় ভাই, তিনি আমি মনে করি কি আপা, আমি যা বলবো আমি তা করব। আমি যদি অ্যাক্টিভিস্ট হই, আমি যা বলবো তা করব। এর জন্য আমার মৃত্যু হইলে আমি এখান থেকে ফিরবো না। এবং দর্শকরা হয়তো জানেন যে অনেক কিছুই অনেক অতীতের, কিন্তু যেটাই পান্না একজন উকিল, আইনজীবী, সিনিয়র আইনজীবী, তিনি ওখানে একটা সভা ডেকেছেন এবং তার সাথে ডক্টর কামাল হোসেন, তারা দুইজনেই গেলেন না। আমি এত বড় স্টুপিড হইতে চাই না,
আমি এত বড় বেকুব, আমি এমনি বেকুব, কিন্তু এত বড় বেকুব হইতে চাই না যে আমি এটা বিশ্বাস করবো ওনাকে যে উনি সশরীরে এখানে যান নাই কেন। উনি যে অ্যারেস্ট হইতেন আমি ওনাকে স্যালিউট দিতাম, এখন পর্যন্ত আমি ওনাকে ডিফেন্ড করতাম। আমি ওনাকে বিশ্বাস করি না, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। উনি নিয়োগ পাইলেন মানে ইউনুসের আমলে, এটা হইতে পারে? মানে আপনি বিলিভ করেন ইউনুস মানে এই লোকটারে আমি শেখ হাসিনা যখন চুবাইতে যাইছিলাম আমার খারাপ লাগছিল যে আমার তো মনে হয় ওরে আমি পারলে চুবাই, তো ওই লোক কারোর নিয়োগ দিছে, মানে ওর ইশারা ছাড়া এখানে বাংলাদেশে কিছুই হয় না। মানে কত বড় ছ্যাচ্চর হইলে পরে নিজের আপা আমি ওইখানে থাকলে আমি নিজের জন্য কিছু করতাম না, মানে এত বড় ছ্যাচরা আমি হইতে পারবো না। আমি হয়তো 10টা বিয়ে করতাম, মানে মানে অন্য জিনিস যেটার সাথে রাষ্ট্র জড়িত না, ব্যক্তিগত। তো সে করছে কি, তার কর মৌকুব করছে, ইউনিভার্সিটি নিছে, অনেক কিছু নিছে। এই ছ্যাচরা লোক কারোর নিয়োগ দেবে এবং কোনো প্রকার ইনফ্লুয়েন্স ছাড়া আমি এটা বিলিভ করতে বলবেন না, আমি এটা বিলিভ করবো না। শাহরিয়ার কবির প্রথম কোরবানি হয়েছেন এদের কাছ থেকে। শাহরিয়ার কবির কি ছিলেন, তিনি বয়সের ভারে নুয়ে পড়েছিলেন। তাকে যে ইউনুস সরকার, আসিফ নজরুল বা এই গ্যাং যাকে থ্রেট মনে করে একজন শাহরিয়ার কবিরের মতো মানুষকে, একজন নিরীহ মানুষ, সেই লোক যেটাই খান্নাকে ওনাকে আইনজীবী হিসেবে শেখ হাসিনা নিয়োগ করবেন। আমি তো জানি শেখ হাসিনা অনেক অনেক ভদ্রলোক, মানে তিনি মধ্যাঙ্গুলি বা কোনো আঙ্গুলি দেখাবেন না যে এখানে পান্নাকে, কিন্তু আমি তাকে ট্রাস্ট করি না। শেখ হাসিনা ভালো বলতে পারবেন যে তিনি কি। আসাদ নূর, এমনিতে এই যে মবের রাজত্ব আমরা দেখছি, হ্যাঁ, এখানে আমি বলে আমার আমার বিবেচনায় আর কি এখন পর্যন্ত আমার মনে হয়েছে যে আওয়ামী লীগ এখনো তাদের কোনো ট্রাপে পা দেয়নি। তারা যে গৃহযুদ্ধ বাঁধাতে চায়, তারা যে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চায়, এখন পর্যন্ত আওয়ামী লীগ মুখোমুখি দাঁড়ায়নি। এটা মনে হয় একটা বুদ্ধিমানের কাজ। কিন্তু আপনার কাছে কি মনে হয় এই মবের রাজত্ব কবে নাগাদ শেষ হবে? আপা এটা একটা কথা, মানে যে সরকার শুরু হয়েছে মব দিয়া, সে মব করবে। মানে ইউনুস যদি সুদ না খায় এটা আমাকে অবাক করতে হবে না? তো ইউনুস মব দিয়ে আসছে, তো মব সে বন্ধ করবে, এটা হয় নাকি? না, সে বন্ধ করবে না, এটা তো আমরা বুঝেই ফেলেছি। হ্যাঁ, কিন্তু বন্ধ তো কারো না কারো বিড়ালের গলায় কারো না কারো ঘন্টা তো বাজতে আওয়ামী লীগ সেই মববাজি কারে বলে শিখিয়ে দেবে, আর কেউ না, বিএনপি করবে না। ওই 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 ভরসা আশা কিছুই আমার নাই। তো আওয়ামী লীগ যে ধরেন যেভাবে করে তারা গৃহযুদ্ধ লাগানোর সব বন্দোবস্ত করেছে, এর মধ্যে আওয়ামী লীগ নামলেই তো তুমুল রক্তপাত হয়ে যাবে। অলরেডি তারা রক্তপাত করছে এবং তখন তারা সব দোষ আওয়ামী লীগের ঘাড়ে দেবে। আমার মনে হয় আওয়ামী লীগ খুবই স্মার্ট একটা মুভ নিছে, মানে ইউনুস অবৈধ, তার সকল সিদ্ধান্ত অবৈধ, উই ডোন্ট কেয়ার। এবং আওয়ামী লীগ যখন নামবে আমি মনে হয় না যে ওইরকম ছেলে খেলা করে নামবে। আওয়ামী লীগ এতদিন পর্যন্ত নামে না কেন? আচ্ছা বলেন আপা, আমি তো ছোট মানুষ, আপনি তো দেখছেন অনেক কিছু। এই যে ঈদের পরে আন্দোলন, এটা কি হয়েছিল? জোকস হিসেবে পরিণত হয়েছিল বিএনপির পক্ষ থেকে। তারেক রহমান আসবেন নভেম্বরে, কোন নভেম্বর? আমরা এটা ঈদের পরেই বলি, ঈদের পরে কোনো নভেম্বর হইলে। আওয়ামী লীগ এমন কোনো মুভ নিছে? নেয় না, এটাই আওয়ামী লীগ। আমি আওয়ামী লীগের লগি বৈঠার ওইটা দেখছি আমি নিজের চোখে। আওয়ামী লীগ কতটা ভয়ঙ্কর হইতে পারে এটা আমি দেখছি, এবং এটা হওয়া উচিত। আমিও ভয়ঙ্কর হব। এখন যদি মুক্তিযুদ্ধের ডাক আসে আমি যুদ্ধে যাব, মানে হয়তো যুদ্ধে যাবো কি, মানে আমি যাওয়া উচিত। মানে এটা হয়তো অনেক অনেক বাইন্ডিংস আছে, ব্যক্তিগত জীবন অনেক কিছু আছে, কিন্তু মুক্তিযুদ্ধে যাবো না এটা হইতে পারে নাকি? এবং আওয়ামী লীগের ব্যাপারে আমার প্রচুর অ্যালার্জি ছিল, কিন্তু এখন যেটা দেখি, দেখেন তাদের মুভগুলা, যে তারা এন্টারটেন করছে না ইউনুসকে। কারণ কি? তাদের বড় কোনো গোল আছে। আওয়ামী লীগ যেদিন ফিরবে, মবের গোষ্ঠী, এরা কোথায় যে পালাইয়ে যাবে, মানে যাবে কোথায়, এটা আমার দুঃখ। এটা বলতে গেলে আমার খারাপ লাগে, যাবে কই? আমি তো পালাই গেছিলাম, মানে আমি যদি পালাইয়া বলেন, শেখ হাসিনাকে বলে পালাই গেছি, ওই হিসাবে আমিও পালাই গেছিলাম। আমি তো ইন্ডিয়া গেছিলাম বর্ডার ক্রস করে, যদিও জীবনে ঝুঁকি ছিল, কিন্তু ওরা যাবে কই? মানে ওদের পালাই যাওয়ার জায়গা নেই। এটা আমার কাছে খুব খারাপ লাগতেছে, বঙ্গোপসাগর ছাড়া। তৌহিদি জনতা নাম দিয়ে যে তাদের প্রকৃত পরিচয়টি আড়াল করছে কেন? তারা তো আসলে জঙ্গলি তৌহিদি বলতে পারেন, তো জঙ্গলি তৌহিদি গোষ্ঠী। তো তাদেরকে কেন শুধু তৌহিদি জনতা বলা হয়? তৌহিদি জনতা তো ভালো জিনিস। আপা এটা তো আওয়ামী লীগ তাদেরকে ট্রাস্ট করছিল, তেঁতুলদের ট্রাস্ট করছিল, এটা তাদের ব্যর্থতা, এবং তারা আশা করি তারা বোঝে। আমার ব্যক্তিগতভাবে ধর্মকেন্দ্রিক ব্যক্তিদের উপরে আমার ঘৃণা আছে। ধীরে ধীরে আমি এটা কমাচ্ছি, এবং আমি ওইখানে নিউট্রালি হয়ে গেছি এখন এক প্রকার। কারণ আমি এই ইউনুসের আমলে যা কিছু দেখছি, মানে আমি একটা সময় নাস্তিক হিসাবে নিজেকে গর্ববোধ করতাম। ইউনুসে দেখার পরে আমার নাস্তিক হিসাবে আর গর্ব নাই।
কারণ একজন মানুষ নাস্তিক হলে যে ভালো হবে, নো, আমি এটা বিলিভ করতাম ইসলামের মতো, মানে একজন মুসলিম হইলে সে মুসলিম মুসলিম ভাই ভাই, নাস্তিক হইলে কেউ বুঝতাম, কিন্তু আমার ওই ওই ইয়া নাই, এটা সিরিয়াস কথা। এবং আমি ওই ওই এরপরে অনেক দেখেন আপা, তৌহিদি জনতা বা রাজাকার, আলবদর, আল শামস, এদের আচরণ কিন্তু সেম, একই। কোনোদিন কোনো রাজাকারের বাচ্চা বলছে আমি রাজাকারের বাচ্চা? গণজাগরণ মঞ্চে আমরা দেখছি কিছু কিছু রাজাকারের সন্তান তাদের বাচ্চা বললেন, তারা বলছিল যে আমাদের বাপদাদা রাজাকার ছিল, আমি সরি, আমরা দুঃখিত। আমরা তাদের ওয়েলকাম করছিলাম, কারণ আমরা মুক্তিযুদ্ধ, এটাই মুক্তিযুদ্ধ মানুষকে ধারণ করে, এই দেশটাকে ভালোবেসে মানুষ রক্ত দিয়েছে। তো এইখানে রাজাকারের বাচ্চারা বা তাদের আশেপাশে কেউ কোনোদিন স্বীকার করবে এই যে মব, এই যে ধরেন এই যে তৌহিদি জনতা, তারা বলবে আমরা তো, তারা অন্য ব্যানারে আসবে, তারা সারা জীবন অন্য ব্যানারে আসছে। এই যে এবি পার্টি নামটাও দিছে, দেখেন এ আছে ওখানে, হ্যাঁ হ্যাঁ, এবং বিও আছে, এগুলোর এবং থেকে দেখেন এই যে কোনো না কোনো ভাবে এগুলোর থেকে তো উত্তরণ আমাদের হতেই হবে। এখন যারা সুশীল, তথাকথিত সুশীল যারা, হ্যাঁ, তাদের ব্যাপারে কি বলবেন? তাদের ব্যাপারে আর বললেন না, তারা এমনি কষ্ট আছে, যাচ্ছে দেশ, তারা অনেকদিন গাছে, হ্যাঁ, তাদের মধ্যে অনেকে দেখছে না গাছে উঠতেছে, হ্যাঁ, নারী যেহেতু আর বলছি না, তাদের মধ্যে মানে কেউ আসমান কাঁপা। এখন এখন তো দেখেন এই যে সো কল্ড ডাকসু ইলেকশন, রাকসু ইলেকশন, এই কত ইলেকশন হইলো, তাদের মধ্যে আমরা দেখছি যে তারা অনেক অনেক ব্যানারে থাকে, তাদের মধ্যে কারোর ক্লিভেজ দেখা যায়, কারোর মধ্যে মানে এরকম, মানে আপনি বুঝতে পারবেন না তারা দেখলে জামাত ইসলাম মনে হয়। এবং আমাকে একজন ব্যক্তিগতভাবে, আমি এটা নাম না বলছি, একজন ডক্টর, উনি একজন নারী, তিনি বলছিলেন তিনি জামাত ইসলামের নমিনেশন নেবেন, অথচ তিনি জামাত ইসলামের ঘোর বিরোধী। কেন? জামাত রিক্রুট করছে, তারা দেখাতে চায় যে যারা ইন্ডিপেন্ডেন্ট ওয়েমেন, মানে হচ্ছে যে যারা শাহবাগী না, হ্যাঁ, যাদের গোসল করতে বলা হয় না, মানে অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট কিরকম, যে ওকে সবকিছু তো ঠিক আছে, হিজাবও পরে না, আবার মানে সেই নারীদেরকে জামাত টার্গেট করতেছে, এবং তারা পুরো আদর্শের বিরুদ্ধে হইলে তাদের নমিনেশন দেবে। কারণ কি? যে তারা দেখাইতে চায় যে আমরা নারী বান্ধব। যখন কেউ খুন করে, অপরাধ করে, তার মধ্যে অপরাধ প্রবণতা থাকে, সে কখনো তার নিজের চরিত্রে আসে না, সে বিভিন্ন চরিত্রে আসে। তো আমার মনে হয় যে জামাত বলেন, এই জামাত তো ঐতিহাসিকভাবেই তারা, এই যে দেখেন এই যে সাদিক কায়ুম টায়ুম, এই যে সার্জিস, এই যে হাসনাত, এরা এখন পর্যন্ত বলতে পারে না আমি আওয়ামী লীগ করছি। আরে বেটা, ছাত্রলীগ করছিস তুই, গর্ব করে করলো, আমি করছি। তো তুই বলতে পারছ না কারণ তোর ঝামেলা আছে, তুই তো ছিলি অন্য ধান্দায়। তো ধান্দায় যারা থাকে, অন্য রূপে থাকে, তারা কখনো বলতে পারে না। তো স্বাভাবিক তৌহিদি জনতা ওইভাবে আসবে। জি, আসাদুর, আমি শেষ করব, শেষ প্রশ্নটি আপনার করে, এই যে চরমপন্থারা, এই এই জঙ্গি গোষ্ঠী, এরা শেষ পর্যন্ত দেশকে কোথায় নিয়ে যেতে চায়? এরা ওইখানে নিয়ে যেতে চায় যেখানে হামাস নিয়ে গেছে গাজাকে আজকে থেকে 2 বছর আগে, 3 বছর আগে। গাজা, হ্যাঁ, ইসরায়েল অকুপাই করছে অনেক কিছু, এটা সত্য, তাদের সাপ্রেশন আছে, এটা সত্য, কিন্তু তারা তো ভালো ছিল। হুদার কামে খোঁচাইয়া তাদের বোমা মাইরা, এখন ইসরায়েল কি জিনিস বা ইহুদিরা কি জিনিস, এটা এটা পৃথিবীর জন্য নির্মম সত্য কথা। আমি এমন হ্যাডাম দেখাবো না যেটা আমি করতে পারবো না। তুই ভাই খেলাফত চাষ করে ফেল, কিন্তু এই জন্য তুই মানুষকে ক্ষতি করে কেন? মানে তারা কি চায়? তারা চায়, তাদের মূল একটা উদ্দেশ্য আমি বলি, এই বাংলাদেশে আমি মনে করি ভূমিপুত্র ভূমিকন্যা হিসাব করলে হিন্দু, এরপরে বৌদ্ধ, কিন্তু এখানে আমরা মানুষরা আসলে পলিমাটির দেশে গড়া, সরল। আমি যতই বলি আমি আমার দেশের মানুষকে অনেক ক্ষেত্রে অপছন্দ করি, কিন্তু আমি এটা জানি যে তারা, আমার একটা সিচুয়েশন হয়েছিল কয়েক মাস আগে, আমি সেখানে মারা যাচ্ছিলাম, এবং আমার সারাউন্ডিংসে যারা ছিলেন তারা কেউ বাংলাদেশি ছিলেন না। আমি বিশ্বাস করি ওখানে মামুনুল হক থাকলেও সে আমার 1 গ্লাস পানি দিত, আমি পানির কারণে মারা যাচ্ছিলাম। তো সেটা কেউ নোটিস করে নাই, কারণ তারা আমার মানুষ না। আমি কেন বলি, আমি অনেক সময় বলি যে আমি বারবার, এখনো আমি স্ট্রংলি বিলিভ করি আমি আমার উপত্যকায় ফিরে যাব, আমি আমার দেশে ফিরে যাবো, কারণ আমি আমার মানুষের কাছে থাকতে চাই। তারা খারাপ, কিন্তু তারা এত খারাপ না, অনেক ক্ষেত্রে তাদের উদারতা আছে। দেখেন বাংলাদেশে তৌহিদি জনতা, খিলাফত, এগুলো হয়েছেই ভারত বিদ্বেষের কারণে, অথচ এই দেশ আমার, এই ভারত আমারও ছিল, এই কলকাতা আমার রাজধানী ছিল, এই আমার পূর্বপুরুষ, আমার বাবার পূর্বপুরুষ পুরোটাই হচ্ছে যে হিন্দু ভারত ছিলেন। বিদ্বেষ, আমার মনে হয় আওয়ামী লীগ এখানে একটা বিরাট বড় ব্যর্থতার পরিচয় দিয়েছে, কারণ তারা ভারতের কাছ থেকে যত জিনিস আদায় করেছে, বাংলাদেশের কোনো সরকার কোনোদিনও সেটি পারেনি। বিনিময়ে ভারতকে কিছুই কিন্তু দেয়নি, নাথিং, দেয় নাই আমাকে। নাথিং। মানে মেইন স্ট্রিম কয়েকটা সংবাদ মাধ্যম ভারতের, আপনি ভারতকে যদি কিছু দিয়ে থাকে, সেটা শেখ হাসিনা দিয়েছেন সেন্স অফ সিকিউরিটি। তিনি বাংলাদেশের ভূমি কোন জঙ্গি গোষ্ঠীকে ব্যবহার করার অনুমতি দেননি, অনুমোদন করেননি। কিন্তু বাংলাদেশ থেকে, ভারত থেকে শেখ হাসিনা 10,000 একর জমি এনেছে, বেশি।
যে কারণে হ্যাঁ ভারতের মানচিত্র সিট বদলাতে মহল হয়েছে, সংবিধান পর্যন্ত বদলাতে হয়েছে। শেখ হাসিনা সমুদ্র জয় সমুদ্র করেছে। সমুদ্র হ্যাঁ ইয়েস সেই সেই সমুদ্র যে আমাদের এখন গলার কাটা, মানে সেই সমুদ্রের খনিজ সম্পদ, ব্লক, এগুলি এখন অন্যান্য দেশ চায়, তাই না? তো ভারত বিদ্বেষ নিয়ে যে রাজনীতিটা চিরকাল হয়ে আসছে, সেইটা আওয়ামী লীগ অ্যাড্রেস করতে পারে নাই বোধহয়। পারে নাই। আমাকে ভারতের মেইন স্ট্রিম কয়েকটা সংবাদ মাধ্যমের আমার কিছু ফ্রেন্ড আছে, আমার নিজের কারণেই তাদের সাথে পরিচয় হয়েছে আমি এক্সিটের ব্যাপারে। তো তাদের সাথে আমার 5ই আগস্ট পরবর্তী অনেক কথা হয়েছে। তাদের সবার একই মন্তব্য যে শেখ হাসিনাকে ভারত বিশ্বাস করেছিল। শেখ হাসিনা বিশ্বাসের মর্যাদাও রেখেছেন, ভারতের কোনো সহিংসতা উনি রক্ষা করেছেন, মানে থামাইছেন। এই যে উলফা টুলফাকে অস্ত্র দেওয়া তারেক জিয়া যেটা করছে, কিন্তু ওয়াকারের ব্যাপারে নাকি ইয়ে দিয়েছিল, মানে আমাকে একটা এভিডেন্স পাঠাইছে আর কি, ওই 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 বেশ কয়েক পৃষ্ঠার। তো বলছে এইটা জানানোর পরে শেখ হাসিনা আমলে নেয় নাই। অথচ মানে ওই সাংবাদিকরা বলতেছেন যে আমরা ভাবতেছিলাম, অনেকেই বলছেন এই কথাটা, যে আমরা ভাবছিলাম কুড বি মাইট বি রং, এইটাই তো। কিন্তু দেখলাম তো এটা সত্য। শেখ হাসিনা ইগনোর করছেন। শেখ হাসিনা জাস্ট এই যে হেফাজতের সাথে পীড়িত করা, দেওবন্দ কেন্দ্রিক সম্পর্ক গড়া, এগুলোতে আসলে ভারতের ইয়ে ছিল না। আর আমি বিশ্বাস করি না যে ভারত যদি আমার কোনো উপকার করে নাই। এখন অলরেডি আমার একজন কো অ্যাক্টিভিস্ট মাসুদ ভাই জেলে আছেন ভারতের। তো আমি সেই বিদ্বেষ নিয়ে না বলি, মানে এমনিতেই ভারতের প্রতি আমার বিদ্বেষ নেই। ভারত আমাদের দেশ কখনো দখল করতে চায় না, এটা আমার মনে হয়। এবং ভারত চায় না আনস্টেবল হোক বাংলাদেশ, কারণ তাতে তাদের ক্ষতি হবে। এবং বাংলাদেশের মানুষরা আমরা কত বড় ব্যাকুব যে আমার চতুর্দিকে ভারত, আমি তার সাথে পাঙ্গা নড়তেছি যেখানে আমি পারবো না, হামাসের মতো করতেছি। এবং এটা আমাদের ক্ষতি হবে, বই কি উপকার হবে না। শেখ হাসিনার পলিটিক্যাল এই ইয়েটা আমি বঙ্গবন্ধুর ছাপ ওনার মধ্যে পাই। বঙ্গবন্ধু নিয়ে বিতর্ক আছে, গ্রেট ক্যালকাটা কিলিং এ ওনার ভূমিকা কি এটা ভারতীয়রা বলেন, আমারও এগুলো। কিন্তু বঙ্গবন্ধু সমৃদ্ধ হয়েছেন, বঙ্গবন্ধু মানুষের মধ্যে থেকে সমৃদ্ধ হয়েছেন, বঙ্গবন্ধু জেল খেটে সমৃদ্ধ হয়েছেন। শেখ হাসিনা এক প্রকার জেলে ছিলেন, তিনি তো বহু বছর নির্বাসনে ছিলেন দিল্লিতেই। তো তিনি সমৃদ্ধ হয়ে বাংলাদেশের রাজনীতিকে যেভাবে আমাদের গণমানুষের ভাগ্য পরিবর্তন করছেন, সেই হিসেবে আমি তাকে স্যালিউট দিই। কিন্তু তার এই যে ইসলামিস্ট যারা তাকে সারা জীবন নাস্তিক মনে করে, যারা তাকে ঘৃণা করে, হিন্দু মনে করে, ভারতের দালাল মনে করে, তাদের মন জয় করা, কারোর মন জয় করা উচিত না যে আপনার মন জয় করার এটা বুঝবে না। এবং আওয়ামী লীগের ব্যাপারে এখন আপনি যখন রাষ্ট্রপ্রধান হবেন, মানে সরকার প্রধান থাকবেন, তখন তো সব মানুষ আপনার কাছে সমান। উনি যে এই বিবেচনা বোধটি নিয়েছেন, আমার মনে হয় সেটি একটা ওনার, আমি বলতে পারবো না উনি একটা প্রাজ্ঞ রাজনীতিবিদ, আমার সেই সমালোচনা আপা করাটা- আম সরি 650টা মডেল মসজিদ বানানোর জন্য কেউ ওনারে ম্যান্ডেট দেয় নাই, প্লিজ। হ্যাঁ, উনি ইগো করে পদ্মা সেতু বানাইছেন, থ্যাংক ইউ। মানে এটা আমি প্রাউড ফিল করি, আমার দেশের একজন নারী প্রধানমন্ত্রী, এবং নারী প্রধানমন্ত্রীর জন্য আমি আরো বেশি গর্ববোধ করি। মানে এখনো আমাকে যদি এই পশ্চিমের কেউ জিজ্ঞেস করে তোমার দেশের প্রধানমন্ত্রীকে, আমি শেখ হাসিনার কথা বলি, কারণ নারীর একটা ব্যাপার আছে। মানে উনি যে বলছিলেন, এবং আওয়ামী লীগ দেখেন, শেখ হাসিনার আর একটা বড় যোগ্যতা বলি, বঙ্গবন্ধুর হাতে আওয়ামী লীগ, মানে মুসলিম লীগের পরে আওয়ামী লীগ আমি বলবো বঙ্গবন্ধুরই ইয়া। এবং দেখেন আওয়ামী লীগের নেতাকর্মীরা আর যাই করুক, বিএনপি জ্বালাও পোড়ার রাজনীতি করছে, বাসে আগুন দিছে, আওয়ামী লীগ দেশের সম্পদ, আওয়ামী লীগের নেতাকর্মী যে একটা পাগল অসভ্য, ও কিন্তু দেশের সম্পদ নষ্ট করে না। না, এর কারণ এটা হচ্ছে আমি শুনেছি, এটা হাইকমান্ড থেকে তাদের নির্দেশ আছে, ইয়েস, দেশের কোনো সম্পদ নষ্ট করা যাবে না। শেখ হাসিনা অর্জন করছেন, গড়ছেন। তো এই হাইকমান্ডে এটা নিয়ন্ত্রণ, তুমি যদি এইরকম একইভাবে দেখেন, বাংলাদেশের মানুষের মধ্যে অনেক অভদ্র লোক আছে, তাদেরকে যদি এইটা দিয়ে নিয়ন্ত্রণ করতে পারেন যে তোমরা ভাঙাভাঙি করবো না, আমরা গড়বো দেশটা, যদি উনি বলেন ওনার বাপের দেশ, আমি স্ট্রংলি ওনার সমর্থন করি, ওনার বাপের দেশ, বঙ্গবন্ধুর দেশ, আমারও মানে ওই হিসাবে আমারও বাপের দেশ, কারণ আমার আমারও বাপের দেশ ছিলেন। বঙ্গবন্ধু, ইয়েস। হ্যাঁ, শুধুমাত্র স্থপতি, আমি বঙ্গবন্ধুকে যতপতি, বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতার চেয়ে বেশি স্থপতি বলতে চাই। মানে স্থপতি যে এটা করছেন, যে আমরা আমাদের বাপকে কি বলি, বাপের উপর রাগ করি, অভিমান করি, গালাগালি করি অনেক ক্ষেত্রে, মানে হয়তো করি না, কিন্তু তাও তো বাপকে অন্যভাবে একটা ইয়ে করি, মানে যে পিতা হিসাবে একটা ব্যাপার থাকে না, যে তো বঙ্গবন্ধুর কন্যা উনি যে কাজটা করছেন, যে উনি যে বঙ্গবন্ধু যেভাবে বাংলাদেশটাকে করছেন, কল্পনা করছেন, ওনার মধ্যে রাজনৈতিক দূরদর্শিতার অভাব যা সব পূরণ করে ফেলে। 7ই মার্চের ভাষণ এই বাংলাদেশ না হয়ে যদি বাংলাদেশ 3 টুকরা হয়, এই উপত্যকায় কেউ আর 7ই মার্চের ভাষণ দেবে না। আমি গর্ব করি যে বঙ্গবন্ধু যে ভাষণ দিচ্ছেন, এটা ভাষণ
৭ই মার্চের ভাষণ এখন বাংলাদেশের পাঠ্যপুস্তক থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে ২০ সংশোধন করা হয়। মানে হাস্যকর। তারা ভাবে কি এগুলি করতেছে করে না। হয়তো পার পেতে পারবে। এটা আচ্ছা, জিয়া করছিল। আজকে আমাকে বিদায় নিতেই হবে। জি। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আলোচনাটি অনেক আমি প্রাণবন্ত একটা জিনিস শেষ করি। জি। একটা জিনিস শেষ করি আপা। আই এম সরি আমি জানি আপনার আচ্ছা দেখেন, শেখ হাসিনা যেটা করছিলেন আওয়ামী লীগারদেরকে এটা বোঝাইতে পারছেন যে ভাইঙ্গো না। তার এটা বোঝানো উচিত ছিল ধর্মান্ধদের কাছে ঘিরো না। এই জিনিসটা তার করা উচিত ছিল, তাহলে তার পতন হতো না, আমাদের বাংলাদেশে ক্ষতি হতো না। ধন্যবাদ। জি। নিশ্চয়ই সেই ব্যাপারগুলি তারা আত্ম উপলব্ধিতে আনবেন। আসাদ নূর, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য এবং আমার অত্যন্ত প্রিয় আসাদ নূর এবং অসংখ্য মানুষেরও প্রিয় আসাদ নূর এবং আই এম প্রাউড অফ ইউ। আসাদ নূর ভালো থাকবেন। জি। অনেক ধন্যবাদ আপা। এই ছিল আমার এখনকার আয়োজনে। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক, অনেক শুভকামনা।